প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত হয় তাহলে আমাদের প্রিভেনশনটা অনেক স্ট্রং হবে। আমাদের এমার্জেন্সি সেই স্বাস্থ্যসেবার ফ্রেমওয়ার্কটা নাই। ডিজিটাল হেলথ হ্যাজ বিন দ্য প্রেজেন্ট ফর আ লং টাইম। গণতন্ত্র পুনর্গঠনে শিক্ষা এবং জনস্বাস্থ্যের গুরুত্ব আসলে অনেক সময় আমরা গণতন্ত্র পুনর্গঠনে হয়তো সংবিধান সংসদ এইটুকুর মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ থাকে, তবে নাগরিকের প্রতিদিনের জীবনে শিক্ষার স্বাস্থ্য এফেক্ট করে অ্যান্ড দ্যাট কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। সো আমি খুব সংক্ষেপেই বলবো, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা দুইটাই কিছুটা ব্যান্ডেড লাগিয়ে লাগিয়ে চলার মতো অবস্থা হয়েছে, কিন্তু যদি আমরা আসলেই রাইটস এনশোর করতে চাই তাহলে পুরো ব্যবস্থাটাই রিডিজাইন করা প্রয়োজন, একটা সিস্টেমিক রিডিজাইন প্রয়োজন। আমাদের পাবলিক হেলথের ক্ষেত্রে ব্যবস্থাটা এমন যে শুধুমাত্র ক্রাইসিস রেসপন্স সিস্টেম হিসেবে কাজ করে এবং এটার ডেফিসিয়েন্সিগুলি আমরা খুব প্রকটভাবে দেখেছি করোনার সময়। আবার যখন 24শে গণঅভ্যুত্থান হলো তখনও ডেফিসিয়েন্সিসগুলি সামনে আসে। সো যে কোনো ক্রাইসিসে দেখা যায় ডেফিসিয়েন্সিসগুলি আনকাভার হয়, কিন্তু তারপরে সেই ডেফিসিয়েন্সি কাভার করার জন্য বা অ্যাড্রেস করার জন্য যে স্টেপস সেগুলো আর নেওয়া হয় না। এখন জাস্ট আ ফিউ কি পয়েন্টস উইচ উই ফিল নাগরিক পার্টি থেকে, এর আগে নাগরিক কমিটি থেকে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমাদের ক্রাইসিস রেসপন্স সিস্টেম থেকে একটা রেজিলিয়েন্স বিল্ডিং হেলথ কেয়ার সিস্টেম কীভাবে তৈরি করতে পারি। একদম যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। এখানে যে পয়েন্টগুলো আছে এর মধ্যে খুব রাইটলি পয়েন্টেড আউট যে আমরা স্বাস্থ্যসেবার সংকট চিন্তা করলে অনেক সময় বিশেষায়িত স্বাস্থ্যসেবার সংকটটার ওপরেই ফোকাস করি, কিন্তু আসলে ফাউন্ডেশন হিসেবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করলে তখন এটার সেই স্বাস্থ্যসেবার উপরে যে চাপটা পড়ে এবং মানুষ যে সংকটের মধ্যে পড়ে সেটার অনেকখানি কমে যাবে। এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় তাহলে মানুষ ঘরের কাছেই প্রাথমিকভাবেই অনেকগুলো জিনিসের রেমেডি পেয়ে যাবেন, কিওর পেয়ে যাবেন। এবং আমাদের যে এখন শিফট হচ্ছে, আগে আমরা ইনফেকশাস ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলে সেখানে অনেক ফোকাস দিয়েছিলাম, কিন্তু আমাদের যেহেতু একটা শিফট হচ্ছে শুধুমাত্র ইনফেকশন না, তার সাথে সাথে হার্ট অ্যাটাক, স্ট্রোক, নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা বাড়ছে। স্ট্রং হয় তাহলে আমরা প্রিভেনশনের দিকে অনেকখানি মনোযোগ দিতে পারবো। তো একদিকে হচ্ছে আমার প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত হয় তাহলে আমাদের প্রিভেনশনটা অনেক স্ট্রং হবে। হাই ব্লাড প্রেশার হলেই সাথে সাথে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যদি স্ট্রং হয় তখন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে বা প্রিভেন্ট করার কাজটা শুরু হবে। আরেকদিকে যেই সংকটটাতে আমাদের দেশের মানুষরা পড়েন সেটা হচ্ছে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। আমাদের দেশে বহু মানুষ প্রতিদিন হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু ঠিক কোথায় গেলে সেবাটা পাবেন এবং এই ক্ষেত্রগুলোতে খুব দ্রুত সেবা নিশ্চিত করতে হয়। কয়েক ঘন্টার মধ্যে সেবা নিশ্চিত না করতে পারলে মরবিডিটি, মর্টালিটি অনেক হাই হয়, কিন্তু ঠিক কীভাবে এবং কোথায় গেলে তারা স্বাস্থ্যসেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার না এবং অনেক অপ্রতুলতা আছে। 4.5 ঘন্টার মধ্যে যে যেতে হবে, কিন্তু 4.5 ঘন্টার মধ্যে স্বাস্থ্যসেবা সেন্টারটা নাই। সো আমরা বলছি যে এমার্জেন্সি স্বাস্থ্যসেবা যাতে একদম সারা বাংলাদেশে নিশ্চিত করা হয়। নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালে গেলেই এমার্জেন্সি সেবা না, বাসা থেকেই যখন সে বুঝবে যে সিমটমসগুলো আছে অ্যাম্বুলেন্সেই যে সেবাগুলো দেওয়া সম্ভব, এবং দিস ইজ লাইফ সেভিং। এমার্জেন্সিতে ইফ ইউ ক্যান এনশোর ট্রিটমেন্ট, ইট ডেফিনেটলি সেভস লাইফস। বাট আমাদের এমার্জেন্সি সেই স্বাস্থ্যসেবার ফ্রেমওয়ার্কটা নাই। এখানে অনেকেই আছেন জানেন যে আমাদের এমার্জেন্সি মেডিসিনের কারিকুলামটাই নাই। সো আমরা অনেকভাবে আমাদের ডাক্তাররা অনেক কষ্ট করে এই জায়গাটাতে প্যাচওয়ার্ক হিসেবে কাজ করছেন, কিন্তু আমাদের সিস্টেমটা যদি আমরা ফিক্স না করতে পারি প্রাইমারি কেয়ার এবং এমার্জেন্সি কেয়ারের, তাহলে আসলে আমরা অ্যাডিকুয়েট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই কঠিন হবে। আর এখন যেহেতু আমরা 2025 সালে আছি, আসলে ডিজিটাল হেলথের কোনো বিকল্প নাই। ডিজিটাল হেলথ ফিউচার না, ডিজিটাল হেলথ হ্যাজ বিন দ্য প্রেজেন্ট ফর আ লং টাইম। তো বিশেষ করে আমাদের দেশে যেখানে কাগজে কলমে লিখে দিলে রোগীদের প্রায়শই হারিয়ে যায়, ডাক্তারের কাছে যখন আসছে তখন দেখা যায় আগে কি ট্রিটমেন্ট হয়েছিল, আগে কি পরীক্ষা হয়েছিল সেগুলোর কাগজপত্রগুলো আর থাকে না। তখন আবার টেস্ট করাতে হয় এবং ট্রিটমেন্টটা এফেক্টেড হয়, বিকজ ইফ আই ডোন্ট নো adequate clinical information for the patient, I wouldn't be able to treat as well. সো এটা ডাক্তারদের জন্য যেমন স্বাস্থ্য সেবা দিতে অনেক সহায়ক হবে, রোগীদের জন্য কস্ট কাটিং এবং কোয়ালিটি কেয়ারের জন্য সুবিধাজনক হবে। আমরা বলছি একদম ন্যাশনালাইজ ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেখানে জন্ম থেকে কারেন্ট সিচুয়েশন পর্যন্ত যত রোগ, যত ওষুধ, যা টিকা, যা
যত এনকাউন্টার হয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে সবগুলো যাতে একটা জায়গায় থাকে এবং এই সিস্টেমটা ইন্টারঅপারেবল হয়। আমাদের অনেক হাসপাতালেই আছে EHR, কিন্তু দে ডোন্ট স্পিক টু ইচ আদার। একটা হাসপাতালে গেলে ওই হাসপাতালে আবার গেলে হয়তো আপনার রেকর্ডটা থাকবে, কিন্তু আপনি অন্য আরেকটা হাসপাতালে গেলেই সেটা আবার হারিয়ে যায়। সেটা যাতে না হয়, অল সিস্টেমস মাস্ট স্পিক টু ইচ আদার, এবং আপনি যেই হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারের কাছেই যান না কেন, দে উইল বি এবল টু সি ইয়োর ইনফরমেশন, এবং ওই ইনফরমেশনের ভিত্তিতে চিকিৎসা হলে ইট উড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড ইট উড রিডিউস দ্য চান্স অফ মিস্টেকস। আমরা অনেক সময় যে ত্রুটির কথা চিন্তা করি বা ক্লিনিক্যাল মিস্টেক যেগুলো হয়, সেটার চান্সও অনেক কমে আসবে যদি রাইট ইনফরমেশন থাকে। তার পাশাপাশি আসলে আমাদের উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে যদি আমরা জনস্বাস্থ্যটাকে স্ট্রেনথেন করতে চাই। আমাদের গবেষণার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান ডেডিকেটেডলি কাজ করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য কোন চিকিৎসা ব্যবস্থা, কোন প্রিভেন্টিভ মেজার, কোন ওষুধগুলো কাজ করবে, ঠিক ওইটা জানার জন্য আমাদের বায়ো ব্যাংক এবং কস্ট কাটিং মেজার্স যেগুলো লো কস্ট ডিভাইসেস, সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। কারণ আমাদের সিচুয়েশনটা খুবই ইউনিক, এবং রিসার্চ যেদিকে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইউকেতে বলেন, চায়নাতে বলেন, বায়ো ব্যাংক ইজ ওয়্যার অল দ্য কাটিং এজ রিসার্চ ইজ হ্যাপেনিং, এবং আমাদের দেশেও এটা করা খুবই প্রয়োজন আমাদের জনগোষ্ঠীর জন্য। কোন চিকিৎসাটা কাজ করবে, কোন মেজারটা কাজ করবে, সেটা বোঝার জন্য। জনস্বাস্থ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে জনবল। আনফর্চুনেটলি আমাদের WHO অনুযায়ী we are one of the 47 countries facing a critical health workforce crisis. 2021 সালে দেখা গেছে যে ডক্টর পোস্ট, ডেন্টিস্ট এবং মিডওয়াইফস পোস্ট খালি 33.7%, 39.1%, 61.7%, অর্থাৎ 33 থেকে 62% পোস্ট যদি খালি থাকে, অফকোর্স দ্যাট সিস্টেম is in a dire need of reform and a lot of infusion. তার পাশাপাশি স্কিল মিক্সে অনেক সমস্যা আছে। সাধারণত রেশিও ডক্টর নার্স টেকনোলজিস্ট রেশিও বলা হয় 1:3:5 WHO অনুযায়ী, বাট আমাদের সেখানেও রেশিও খুবই কম। ডক্টর টু নার্স টু টেকনোলজিস্ট রেশিও 1:0.6:0.3, অর্থাৎ ডাক্তারের তুলনায় নার্স টেকনোলজিস্ট কম, আর ডাক্তার যে কম সেটাও সিস্টেমটাকে ফাংশন করতে দিচ্ছে না। তাহলে আমাদের উই নিড মোর ট্রেন্ড নার্সেস, মোর ট্রেন্ড টেকনোলজিস্ট, মিডওয়াইফস। তো এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রেও আবার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা একটু আগেই শুনছিলাম যে মেডিকেল কলেজ হয়েছে অনেক, কিন্তু এমন মেডিকেল কলেজও আছে যেখানে আসলে সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই, মেডিকেল কলেজ হাসপাতালটা আর খোলে নাই। তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয়, তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছেন। আসলে একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থা, এটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ঢেলে সাজানো প্রয়োজন আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য, এবং যারা কাজ করছেন তাদের জন্য। আসলে কাউকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করছে না। রোগীরা যখন পারছেন তারা হয় প্রাইভেটে যাচ্ছেন, বা যাদের সামর্থ্য আছে বিদেশে চলে যাচ্ছেন। যারা ডাক্তার নার্স আছেন তারাও খুঁজছেন যে বাইরে যাওয়া যায় কিনা। সো কোনো স্টেক হোল্ডারই যদি সার্ভ না করে, তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কারোর জন্যই ফিট না, এবং ইট নিডস আ হোলিস্টিক অ্যান্ড আ সিস্টেমিক ওভারহল। এর সাথে সাথে রিলেটেড এডুকেশন আমার মনে হয় অনেক সময় আমরা বাজেটের কথাই অনেকে বলেছেন, বাট অনেক সময় শর্ট টার্মের জন্য চিন্তা করা হয়। বাট আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডো দিয়ে যাচ্ছি, এইটা ইউটিলাইজ করার জন্য হলেও শিক্ষা এবং স্বাস্থ্যতে আমাদের ফোকাস করা প্রয়োজন।